যদি আমাকে এখন জিজ্ঞাসা করে বাংলাদেশ কেমন আছে, আমি বলবো বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশ আছে সারেঙ্গন যেমন বাংলাদেশ তেমন। আপনার মুখে হাসি দেখি নাই স্যার। গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে, দলটার মধ্যে ফাটল ধরে গেছে। কারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চাঁদাবাজির লাইভ করাতে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে বিএনপির কিছু নেতাকর্মী এবং এনসিপির মধ্যে ফাটল ধরে গেছে, তাদের মধ্যে বিভক্ত হওয়া শুরু করেছে। আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। আর আমরা যারা অবজারভেশন করি, বিশ্লেষণ করি, সো বিশ্লেষণ কারো কাছে পছন্দ হতে পারে, নাও হতে পারে, বাট আমরা মোটামুটি একটু যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করবো যে কিভাবে দুইয়ে দুইয়ে চারের অনেকটা মিল হয়ে যাচ্ছে। এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল। তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটলো। আর এখন আজকে হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যে, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে, সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে, দলটার মধ্যে ফাটল ধরে গেছে। কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি, নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম, যারা এই যে মুখগুলা, আপনি যদি এরকম 2-4-10টা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না। তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির, তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে, পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে, যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয়, এই 5 আগস্টের আগে ঘোষণা না দেয়, নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে। তো সেই হাসনাত সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না? এখন দেখেন পাল্টা কি বক্তব্য আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা একটা মস্করা ফিল হয়েছে আমার কাছে। কেন ফিল হয়েছে? সাগর পারে বৈশা দেশ, জাতি, ভবিষ্যৎ, রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে। 5ই আগস্ট দুপুর 11টা 11:30 দিকে তারা কক্সবাজার গেল। এখন এই দিন তাদের দেশ, জাতি, রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে। আবার হাসনাতের একটা বক্তব্য আছে, এটা নাকি নীরব প্রতিবাদ। তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে, কার সাথে? সরকারের সাথে নাকি খোদ দলের সাথে? আবার হাসনাত বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো। কি নিয়ে পাশে দাঁড়ানো? তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে? তোমরা ঘুরে বেড়াচ্ছ, দামি দামি বিলাসবহুল হোটেলগুলোতে উঠছো, নিজেদের টাকা দিয়ে উঠছো। তো হাসনাত বলছেন অনেকটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি, মানে নাহিদদের প্রতি, যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে। কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এই স্ট্যাটাসটা দিয়েছে। এরপরে আমরা যদি দেখি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়। আমরাও কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ। আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে। তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন, যে দলীয় হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে, এটা আসলে কতটুকু যুক্তিসই? এতে কি স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে, ফাটল ধরেছে? সাগর পারে বসে দেশ, দল, রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি, এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে। না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে। দলটির শীর্ষ নেতৃত্ব গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটেছে। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুপাইতে হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুপাইতে পারে।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায়। পূর্ব শত্রুতার জের ধরে 5 থেকে 6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে আসাদুজ্জামানের মৃত্যু হয় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই ছুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে। তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 7-8 শার্ট গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই ধরনের স্যান্ড বাইর করছে, ওই ছেলেটা তো বাঁচা লাগে দৌড় দিছে, কারণ ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব মানে আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড দাওয়াইতে আছে। আমি পিছিয়ে পিছিয়ে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না, এটা দেখে আমরা খুবই মর্মাহত। সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আসছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে আসসালামু আলাইকুম। আজকে 7 তারিখ, আগস্টের 7 তারিখ। গত বছর 7 তারিখে এই মুহূর্তে, 7 তারিখের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফ্রান্সে, হয়তো হাসপাতালে, না হলে হোটেল রুমে রেডি হচ্ছে, গুছাচ্ছে, বাংলাদেশে আসবে। আজকে রাত্রেই রওনা দিছে। আগামীকাল 8 তারিখ এসে উনি শপথ নিলেন, আমাদের বাংলাদেশের দায়িত্ব নিলেন। তারপর উনি একটা ভাষণ দিলেন। ওই ভাষণটা ভাই সবাই শুনছে। বাংলাদেশের এমন কোনো মানুষ বাকি ছিল না ভাই, সবাই যার যার মোবাইলে, না হলে টেলিভিশনে, গ্রামগঞ্জে হোটেলের সামনে, ওই যে চায়ের দোকানের সামনে ভাই ভিড় ছিল। আমি ওই টাইমে গ্রামে ছিলাম, নিজের চোখে দেখা। হায় হায়, মানুষের কৌতূহল। শুধু ওই প্রথম দিনের ভাষণ না ভাই, ওনার প্রতিটা ভাষণই মানুষ খুব মনোযোগ দিয়ে শুনত, অনেক স্পিড পাইতো, ভিতরে চেতনা পাইতো, একটা স্বপ্ন চোখের সামনে ভাইসা উঠতো। সেই স্বপ্নটা কি জানেন? একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন চোখে ভাইসা উঠতো। এর মধ্যে অনেকে আবার আঙুল ঢুকাইতো যে না, ওরা 71-কে অস্বীকার যাইতে চায়। নতুন বাংলাদেশ মানে কি? 24-এ কি নতুন বাংলাদেশ হয়েছে? কার সাথে যুদ্ধ করলো? কিসের স্বাধীনতা, কিসের নতুন বাংলাদেশ? এরকম কথাবার্তা বইটা অনেক বিতর্ক সৃষ্টি করলো। কিন্তু সবকিছুর পরে কি দাঁড়াইলো? ফলাফল, ইউনূস স্যারের প্রত্যেকটা বক্তব্য মা বোনরাও ভাই খুব মনোযোগ দিয়ে শুনতো। ইয়াং জেনারেশন তো পাগলের মতো উনার বক্তব্য শুনতো, কারণ উনি স্বপ্নের জাদুঘর, উনি স্বপ্ন দেখাইতে পারে। উনার বক্তব্য সরাসরি ভাই এই যে বাম দিকে এখানে আইসা ভাই ভিতরে ঢুইকা রক্তের মধ্যে ভাই ঢেউ তৈরি করে, সমুদ্রের ঢেউ। ওই যে সমুদ্রের ঢেউর মধ্যে বসে আছে সার্জিস, হাসনাত, পাটোয়ারি, ওরা সবাই ওই সমুদ্রের ঢেউর সাথে আছে। ওইখান থেকেই বক্তব্য দিছে যে আমরা এখানে সমুদ্র গবেষণা করতে আসছি। বাংলাদেশের সীমা তো ভাই অনেক লম্বা, আমরা শুধু যেখানে বসবাস করি ওইটুকু তো না, আরো তো আছে। আমাদের সমুদ্র সীমা বাংলাদেশের সমান তো ভাই, মানে ডবল বাংলাদেশ আমাদের হাতে, পানি সহকারে, সমুদ্র সহকারে, তাই না? ওইটার উপরে গবেষণা করতে গেছে। আসলে হয়েছে কি জানেন, সমুদ্রের পাড়ে মানুষ কখন যায়? অনেক আনন্দে, হানিমুনে, আর না হলে ভাই খুব কষ্টে, দুঃখের সময় ভাই। ওদের মন ভালো না ভাই, মন ভালো না। বুঝতে হবে, এই জুলাই ঘোষণাপত্রের খসড়া সবাই হাতেই চলে গেছিল, তাহলে অনেক দলই আসতো না। অনেকে বলতেছিল না যে আমরা তো এখনো দাওয়াত পাই নাই। তার মানে কি, ওই খসড়াটা হাতে পাওয়ার পর দেখছে যে হ্যাঁ আমাদের মতোই হয়েছে ব্যাপারটা। তারপরে ওই জুলাই গণ অভ্যুত্থানে বৃষ্টি ভিজা দিনে 5 তারিখে সবাই আসছে। ওইখানে আমাদের নাহিদ ইসলামও ছিল না? ওরা যাদের কথা ইউনূস স্যার বলছিলেন, স্যার আপনি বলছিলেন না যে ছাত্ররাই আমাকে এই চেয়ারে বসাইছে, ওই চেয়ারে আপনাকে বসাইছে কারা স্যার? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা, এরাই তো সবাই। হ্যাঁ, ওরা চলে গেল সমুদ্রের পারে। আপনি নিশ্চয়ই জানতেন ওরা আসবে না, যার জন্য আপনারও মন ভালো ছিল না স্যার। হ্যাঁ, আপনার অনেক বক্তব্য শুনছি, মন দিয়ে শুনছি স্যার। ওই দিনকার বক্তব্যটা বুঝি নাই, একদমই বুঝি নাই, কারণ
আপনার মুখে স্যার হাসি ছিল না, হাসি ছিল না স্যার, কেমন জানি মন মরা। আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো রকম উৎসাহ প্রেরণা কিচ্ছু ছিল না স্যার, কিচ্ছু ছিল না। আপনি যখন রিডিং পড়া যাইতেছিলেন আপনার অনেক কষ্ট হইতাছিল স্যার, একটা টাইমে তো আপনি থেমে গেছিলেন। আমি ওই টাইমে ভয় পাইতেছিলাম ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো আপনিও মঞ্চে পড়া যান কিনা স্যার, সত্যি ভয় পাইতেছিলাম, কারণ আপনি থেমে গেছিলেন একটা টাইমে। পিছনে যে দাঁড়ায় ছিল ছাতা নিয়ে উনি একটু উকি মাইরা দেখলো, পাশে থেকে ফখরুল সাহেব উকি মাইরা দেখতেছিল, আপনি থেমেছিলেন 1 সেকেন্ড 2 সেকেন্ড, আবার পড়তে শুরু করলেন, আর পড়াটা শেষ করেই স্যার আপনি বিদায় নিয়ে চলে গেলেন। বুঝতে পারতেছিলাম স্যার আপনি যা চাইছেন তা হয় নাই, এটা কেউ লেখা দিছে স্যার, তাই না? এটা কেউ লেখা দিছে, এগুলো আপনার মনের কথা না। কিন্তু দেখেন স্যার ঘোষণাপত্রটা কেমন হইলো, কি হইলো, এর মধ্যে কি আছে না আছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করারও সময় দিলেন না স্যার। আপনি যমুনায় যাইয়া নির্বাচন ঘোষণা করে দিলেন। হ্যাঁ, নির্বাচন ঘোষণা করে দিলেন। এই নির্বাচন কবে পড়লো স্যার? 18 মাস পরে। আজকে হিসাব করেন, আমরা আগস্টের 7 তারিখে, তার মানে 8 তারিখে আপনি যখন আইসা চেয়ারে বসবেন, সেই থেকে নিয়ে আগামীকাল সকাল পর্যন্ত 1 বছর। আর ফেব্রুয়ারি মাস কতদিন বাকি? 6 মাস পরেই তো ফেব্রুয়ারি মাস। তাহলে 12 আর 6 কত? 18। এই 18 স্যার কে বলছিল মনে আছে না স্যার? আমাদের মনে আছে, জনাব সেনা প্রধান ওয়াকার সাহেব বলছিলেন 18 মাসের কথা। স্যার দেখেন ঠিকই 18 মাসে আইসা নির্বাচন পড়লো। তার মানে কি স্যার আপনার কি মন খারাপ এই জন্য ওই 18 মাসেই নির্বাচন দিতে হইলো? এই জন্য কি মন খারাপ স্যার? আমি জানতে চাই, আমার জানা খুব ইচ্ছা, অনেক ভালোবাসা জায়গা থেকে এই কথাগুলো বলতেছি, কারণ জুলাই ঘোষণাপত্রের সময় আপনার মুখে হাসি ছিল না। আর জুলাই গণ অভ্যুত্থানের জন্য যারা লড়াই করছিল তারা সমুদ্রের ঢেউ গুনতেছিল। ঢেউ কি গণা যায় স্যার? ঢেউ গণা যায় না, তারপরও তারা ঢেউ গুনতেছিল। কারণ কি কারণ সেটা তো স্যার আপনিও বুঝতেছিলেন, যার জন্য আপনারও মন ভালো ছিল না। দেখেন স্যার, এনাফ ইজ এনাফ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।